এই যে সিনেমাগুলো, এই যে সিনেমাটা বানানো হয়েছে, অভিজিৎ সেন যে বানিয়েছেন, এটা বানিয়েছেন সিরিয়াল যারা যে সমস্ত দর্শকেরা দেখেন তাদের কথা ভেবে। কারণ যারা হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রধান সিনেমাটাকে নিয়ে এবং ওই সিনেমাটাকে নিয়ে একটুখানি অ্যানালাইজ করব। এবং আমি যখন এই সিনেমাটা প্রথম দেখেছিলাম তখন কিন্তু এই সিনেমাটাকে নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি ডিউ টু সাম পার্সোনাল রিজনস। এবং এখন যখন আবার সিনেমাটা দেখলাম ওটিটিতে আসার পরে, অ্যানালাইজ করলাম সিনেমাটাকে নিয়ে, অনেকক্ষণ ভাবলাম, তখন আমি দেখলাম যে সিনেমাটার মধ্যে কিন্তু সিনেমাটা কখনোই একটা ইভেন নিয়ার পারফেক্ট সিনেমাও নয়। ঠিক আছে, মানে যদি আমরা ভার্ডিক্ট দেখি বা যদি আমরা সিনেমাটা কোয়ালিটি ওয়াইজ দেখি তাহলে কিন্তু খুবই বাজে এই সিনেমাটা। তার বিভিন্ন কারণ আছে এবং কারণের প্রথম হচ্ছে যে এই সিনেমায় যেভাবে আমাদের সমস্ত চরিত্রদের প্রেজেন্ট করা হয়েছে সেটা খুবই, তাদের যে ক্যালিবার সেটাকে খুবই বাজেভাবে অপমানিত করা হয়েছে। প্রথমত এখানে একটা চরিত্রর লেখা কিন্তু ঠিকভাবে হয়নি। একটা চরিত্র যাকে দেখে আমার বেশ বিলিভেবল মনে হবে সেরকম কিন্তু মনে হয়নি। দেবকে এখানে ওয়ান ম্যান আর্মি হিসেবে দেখানো হয়েছে কখনো কখনো, আবার কখনো কখনো এই দীপক প্রধানের চরিত্রটাকে দেখানো হয়েছে সে খুব সবাইকে নিয়ে চলতে পারে। তো মানে মাস আর ক্লাসের মাঝখানে যে ম্যারি করানোর যে ব্যাপারটা সেটা কিন্তু অভিজিৎ সেন মানে এই ক্ষেত্রে আমার মনে হয় খুব ডাঙাভাবে ফেল করেছেন। অন্যদিকে আমি যদি বলি পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা, তো তার ক্যারেক্টারটা মাস্টারমশাইয়ের যে চরিত্রটা, মাস্টারমশাইয়ের চরিত্রটার মধ্যে কিন্তু অনেক নীতিগত গলদ আছে এবং সেই যে চরিত্রটা কখনোই একটা আইডিয়াল চরিত্র কিন্তু নয়। ঠিক আছে, এবং এখানে মাস্টারমশাইয়ের চরিত্রটাকে কিন্তু এত বেশি ওকে মানে অবস্ট্যাকলস দিয়ে দিয়েছে না, যে সাধারণ মানুষের জীবনে তো অনেক অবস্ট্যাকলস থাকে কিন্তু তারপর সেগুলো আবার পুনরায় সে অতিক্রম করতে পারছে কি পারছে না, তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষ চায় যে আমি পর্দায় যে চরিত্রটাকে দেখছি সে যেন অতিক্রম করতে পারে। তো এইখানে গল্পের এতখানি জুড়ে এই অবস্ট্যাকেলগুলোকেই সেট আপ করেছে না, অডিয়েন্সের কিন্তু মানে যারা একটুখানি অনেকখানি এক্সপোজার যাদের, তাদের কিন্তু এই সিনেমা মানে তার যে চরিত্রটা অতখানি ভালো লাগবে না। এরপরে ব্যাপারটা হচ্ছে সোহমের ক্যারেক্টারটা, এখানে দেখেই বোঝা যাচ্ছে সোহমের ক্যারেক্টারটা কিন্তু অনেকখানি ছিল। তো সোহমকে যখন নেওয়া হয়েছে তাকে নিশ্চয়ই তাকে অনেকখানি অনেক দৃশ্যে কিন্তু তার অভিনয় ছিল, তো সেইগুলো এডিটিংয়ের সময় কিন্তু বাদ পড়েছে। তো সেই যে জিনিসটা একদমই ভালো নয়, একদমই কাম্য নয়। যখন সিনেমাটা এতখানি লম্বা হয়ে গেছে তাহলে আমার মনে হয় অন্য কোনো অনেক ফালতু ফালতু সিনস আছে যেগুলো কেটে দেওয়া যেত, তাহলে সিনেমাটা আরও কিন্তু ইম্প্যাক্টফুল হতো এবং ক্রিস্প হতো। তো এখানে এডিটিং বাজে হয়েছে। এবং মিউজিকের কথা যদি বলি, মিউজিক এখানে দুম করে এমনভাবে শুরু হয়ে যাচ্ছে না যে যেখানে কোনো মানে যে সিঙ্কিংটা নেই। যদি আমরা প্রজাপতির কথা বলি, কারণ প্রজাপতি তো প্রায় একই টিম কাজ করেছিল, প্রজাপতি সিনেমাটা মেকিং কিন্তু খুব ভালো ছিল এবং প্রজাপতি সিনেমাটা যে দুজনে কেমিস্ট্রির ওপর দাঁড়িয়েছিল সেখানে কিন্তু হাসি পাচ্ছিল এবং তারপরেও যে ব্যাপারটা ছিল যে সিনেমাটার মধ্যে একটা বিলিভেবল ফ্যাক্টর ছিল এবং সেখানে যে মিউজিকের ব্যবহার কিন্তু খুব ভালোভাবে ছিল। ঠিক আছে, মিউজিক এবং বিজিএম কিন্তু টপ নচ ছিল প্রজাপতি সিনেমায়। তো ওই সিনেমাটা যদি কেমিস্ট্রিটা জান হয় তবে ওই সিনেমার যে মেন পার্টটা কিন্তু ছিল ওর বিজিএম। এরপর যদি আমি একটা মাত্র পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, কারণ তার যে অভিনয় এবং তার যে স্ক্রিন প্রেজেন্স সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। পরিচালক তাকে কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করেছেন, তার কাজ কিন্তু আমার সত্যি করেই খুব ভালো লেগেছে এবং এই সিনেমাটা দেখার মতো হয় কিন্তু তার জন্যই। ঠিক আছে, কারণ অনির্বাণ চক্রবর্তীর সিনসগুলো কিন্তু খুব ভালো ছিল এবং খুব পাওয়ারফুল ছিল। বিশেষ করে অনির্বাণ চক্রবর্তীর সাথে যখন দীপক প্রধান এবং মাস্টারমশাই এনকাউন্টার হচ্ছে সেই যে সিনসগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ছিল। এখানে আমার যদি বলতে বলা হয় যে রিডিমশনের দিকে যদি একটা পার্টিকুলার ক্যারেক্টারের কথা বলা হয় তাহলে হচ্ছে যে অনির্বাণ মানে প্রধানের যে ভাগনা, তার যে ক্যারেক্টারটা সে কিন্তু কমপ্লিটলি তারই কিন্তু রিডিমশন হয়েছে, এছাড়া কিন্তু কারোরই কিছু হয়নি এবং সেইটাকে কিন্তু ভালোভাবে স্টেজও করেনি, কিন্তু যেভাবেই আছে সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবার এই সিনেমাটার মধ্যে কিন্তু খুব ভালো পলিটিক্যাল বক্তব্য কিছু আছে, সেই জায়গাগুলো দেখে কিন্তু ভাল লাগে এবং তার জন্য যারা মেকার্স তাদেরকে কিন্তু সাধুবাদ জানাতেই হয় যে হ্যাঁ তাদের মধ্যে কিন্তু সেই গাটসটা আছে যে এরকম একটা কথা বলা। যখন শাসক দলের দুজন বড় নেতা এখানে অভিনয় করছে মুখ্য চরিত্রে এবং পার্শ্ব চরিত্রে, তখন এই কাজগুলো করার জন্য কিন্তু গার্ডস লাগে, এটা কিন্তু সত্যি। এবার সেই যে জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে যে মেকার্সরা কিন্তু এখানে আনঅ্যাপোলজেটিক্যালি কাজটা কিন্তু করতে পেরেছে।
অন্যদিকে এখানে বিভিন্ন যে পপ কালচারের যা সিনস আছে সেগুলোকে মক করে বিভিন্ন সিনস এখানে রাখা হয়েছে, সেগুলোর স্টেজিং কিন্তু বেশ ভালো, সেগুলো দেখে বেশ ভালো লাগছে। এবার এইখানে যে পজিটিভ পয়েন্টগুলো সেগুলো খুবই কম, এবং এখানে সবথেকে বড় যে প্রবলেম যেটা, যে এই যে সিনেমাগুলো, এই যে সিনেমাটা বানানো হয়েছে, অভিজিৎ সেন যে বানিয়েছেন, এটা বানিয়েছেন সিরিয়াল যারা যে সমস্ত দর্শকেরা দেখেন তাদের কথা ভেবে। কারণ যারা সিনেম্যাটিক টাচ কিন্তু এই সিনেমার মধ্যে খুবই কম, যারা সিরিয়াল অডিয়েন্স তাদের কিন্তু এই সিনেমাটা দেখে কিন্তু বেশ ভালো লাগবে। কারণ সিরিয়ালে কিন্তু আমরা এক স্টেপ উঁচুতে অভিনয় দেখি, এবং এখানেও কিন্তু সেরকমই করা হয়েছে। আর অন্যদিকে এখানে যে সিনেম্যাটিক ভাইবটা কিন্তু আমি একবারের জন্য পাচ্ছিলাম না। আর এখানে নর্থ বেঙ্গলে খুব বাজেভাবে ডিপিক্ট করা হয়েছে। আমি জানি না কেন নর্থ বেঙ্গল মানে ওই মানে পাহাড় দেখায়, নর্থ বেঙ্গলে খালি শুধু পাহাড়ই আছে, আমি তো এটা বুঝি না বাবু। আর এখানে যে প্রধানের যে ব্যাপারটা দেখিয়েছে, হ্যাঁ আমি যেহেতু গ্রামের সাথে অনেকখানি ওতপ্রোতভাবে জড়িত, আমি জানি যে বিভিন্ন পঞ্চায়েতে প্রধানদের কতখানি পাওয়ার থাকে, বিভিন্ন প্রধানদের কীরকম হোল্ড থাকে মানুষের মেন্টালিটি, ইকোনমিক এবং ফ্যামিলি কন্ডিশনের ওপর। তো অন্যদিকে আমরা যদি বলি, এখানে প্রধানকে কিন্তু এত বেশি পাওয়ারফুল দেখানো হয়েছে যেটা কিন্তু কোথাও না কোথাও একটুখানি মনে হয় যেন গল্পের গরু এবার গাছে চড়ছে। কারণ বিভিন্ন জায়গাতেই মহকুমা শাসক থাকে, বিডিও, এসডিও, এরা সবাই থাকে, তাদের কিন্তু এখানে কোনো মানে আমরা রোল কিন্তু দেখতে পেলাম না। যখন একটা গ্রামে এত কিছু হচ্ছে, তার মানে একটুখানি তো প্রশাসনিক দিক দিয়ে আমার মনে হয় যে সিনেমাটাকে আরেকটুখানি স্মার্ট হওয়া উচিত ছিল। এই জায়গায় কিন্তু একদমই পুরোপুরি ডাব্বা খেয়ে গেছে। তো সব মিলিয়ে প্রধান, যদি আমি এই সব কিছু বাদ দিয়ে দেখি যে কীরকম লেগেছে বা খুঁটিয়ে দেখা যদি বাদ দিয়ে দেখি, তবে এটা একটা ফান ওয়াচ, ঠিক আছে। এরকম কিছু না যে আপনি বিশাল কিছু শিখে যাবেন, এরকম কোনো মেসেজও এটা প্রোভাইড করে না। যেমন প্রজাপতির মধ্যে একটা মেসেজ ছিল, টনিক সিনেমা আমার অতখানি ভালো না লাগলেও তার মধ্যে একটা কিন্তু মেসেজিং ছিল, তো সেটা দেখতে হবে। তো এখানে কিন্তু সেরকম মেসেজও আপনি কিছু পাবেন না। এবং অন্যদিকে এখানে যে প্রেজেন্টেশনটা, সমস্যা এবং তার যে সমাধান, এই ব্যাপারগুলো অতটাও ইম্প্যাক্টফুল নয়। মানে প্রজাপতিকে যদি আমি টপ নচ ধরি, কিন্তু এটা তার কাছাকাছিও আসেনি। ইভেন টনিকের থেকেও আমার মনে হয় যে এই সিনেমার মান কিন্তু অনেক কম। এবার সমস্যা হচ্ছে এই যে দেব, অভিজিৎ এবং অতনু রায়চৌধুরীর এই যে ট্রায়োটা, এই ট্রায়োটা কি এবার আস্তে আস্তে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাচ্ছে? যদি এই সিনেমাগুলো যতক্ষণ বক্স অফিস হচ্ছে ততক্ষণ কিন্তু খুবই ভালো, কিন্তু যখনই বন্ধ হয়ে যাবে, স্যাচুরেশন পয়েন্টে এসে যাবে, তখন কিন্তু খুব বড় একটা প্রবলেম হবে। কারণ আমাদের এখানে কিন্তু মাস সিনেমা তো হয় না, যেটুকু কালেকশন করে এই ফ্যামিলি সিনেমাগুলি। তো এবার দেখা যাক যে আলটিমেটলি কী হয়। যদি এই ট্রায়োটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যায়, তাহলে কিন্তু সিনেমার ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা লস আমরা দেখতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কি রিয়াকশান এই সিনেমাটাকে দেখে, এবং আমি জানি অনেকেই দেখে নিয়েছো। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।